बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, चाँदपुर सरकारी कलेजेर अनलाइन लाइव क्लास থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছো। আমি আশা করছি তোমরা আমাদের যে বহুদিন ধরে অনলাইন ক্লাসগুলি অনুষ্ঠিত হচ্ছে সেগুলি সবাই অনুসরণ করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের মাননীয় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস স্যারের নিবিড় তত্ত্বাবধানে আমরা বিভিন্ন বিষয়ের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠ সম্পন্ন করা এবং তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতির সাহায্য করছি। আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলি নিয়মিত অনুসরণ করছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সম্পর্কে ধারণা পেয়েছ। তোমরা হয়তো দেখেছ যে এই বিষয়ে মোট 10টি অধ্যায় রয়েছে। আমি আজ প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব সম্পর্কে আলোচনা করব। তোমরা ক্লাসটি ভালোভাবে পর্যবেক্ষণ করবে, সাথে কাগজ কলম রাখবে, যে কোনো বিষয়ে নোট করবে। আমার ক্লাসের শেষে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কমেন্টস বা ইনবক্সে অবহিত করলে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেই সম্পর্কে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি একটু ভালো করে খেয়াল করো। আমি বোর্ডে কিছু লেখা লিখে রেখেছি আমাদের আলোচনার সুবিধার্থে। তোমরা হয়তো লিখেছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব অধ্যায় 1। আমাদের যে আলোচনা করতে হবে তার মধ্যে কয়েকটি আমি এখানে উল্লেখ করে রেখেছি। মূল আলোচ্য বিষয়সমূহের মধ্যে প্রথমে 1 নম্বরে আছে অব্যবসায়ী প্রতিষ্ঠান কি, 2 নম্বর ব্যবসায়ী প্রতিষ্ঠান ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক, 3 অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ কোনগুলি, 4 পরীক্ষার জন্য যা জানতে হবে মানে আমাদের যা শিখতে হবে করণীয় কী কী আছে সের মধ্যে কয়েকটি লিখেছি। প্রাপ্তি প্রদান হিসাব, যাকে আমরা নগদান হিসাবও বলে থাকি, আয় ব্যয় হিসাব বা বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। মূলত এই 3টি আমাদের এখানে মূল আলোচ্য বিষয়। পরীক্ষার জন্য আমাদেরকে এই 3টি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এছাড়াও আমাদেরকে আরও কিছু জিনিস জানতে হবে, সেগুলি পর্যায়ক্রমে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে 5 নম্বরে মুনাফা জাতীয় হিসাব এবং মূলধন জাতীয় হিসাব সম্পর্কে আমাদের ধারণা পেতে হবে, কারণ এটি না জানলে আমরা 4 নম্বরের আলোচনা ভালোভাবে সম্পন্ন করতে পারবো না। 6 নম্বরে আমি লিখেছি প্রারম্ভিক মূলধন তহবিল এবং এর প্রস্তুতকরণ। আমাদেরকে 4 নম্বরের আলোচনাগুলির জন্য প্রারম্ভিক মূলধন সম্পর্কে ধারণা রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এখন আমরা একটি একটি করে আলোচনা করি। এই 6টি আলোচনা করার পরে আমরা আরও আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা জানি অব্যবসায়ী প্রতিষ্ঠান কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার নাম দেখেই বুঝতে পারছো অব্যবসায়ী প্রতিষ্ঠান মানে এটি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। অর্থাৎ যে প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় সেটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে 2 নম্বর আলোচনা দেখি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক কী। এটি দেখলেই বুঝতে পারবো যে আসলে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে অব্যবসায়ী প্রতিষ্ঠানটি সম্পর্ক আছে। কীরকম? ব্যবসায়ী প্রতিষ্ঠানের হলো যে প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা লাভের উদ্দেশ্যে পরিচালিত হয়, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান এটি কোনো লাভের উদ্দেশ্যে পরিচালিত হয় না। এটি আসলে সমাজ বা দেশের জনগণের কল্যাণ সাধন বা মঙ্গলের উদ্দেশ্যে বা সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি কোনো লাভের উদ্দেশ্য নয়। কল্যাণ বা সেবা দান হলো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক সম্পূর্ণ বিপরীতমুখী। যেখানে ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন বা লাভের জন্য পরিচালিত হচ্ছে, সেখানে অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে জনগণের মঙ্গল সাধন বা কল্যাণ সাধনের জন্য। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখন আমরা দেখব অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ কোনগুলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন রকমের আছে, বিভিন্ন প্রকারের আছে। আমরা আস্তে আস্তে সেগুলি জানার চেষ্টা করব। প্রথমে আসি 1 নম্বর। 1 নম্বরে যদি আমি জানি, আমি একটু লিখি, তোমরা নোট ডাউন করে নাও। 1 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা বুঝতে পারতেছ যে প্রতিষ্ঠানসমূহ শিক্ষা প্রদান করে থাকে সেই সব প্রতিষ্ঠানসমূহ অব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা যদি উদাহরণ নেই তাহলে আমরা দেখব যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ইত্যাদি এই শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। 2 নম্বর, আমরা যদি দেখি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ যেগুলি আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে যেমন কি আসতে পারে, বুঝতে পারতেছ, যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, মক্তব ইত্যাদি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আসতে পারে। তাহলে আমরা দেখলাম 1 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, 2 নম্বরে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ, 3 নম্বর বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানসমূহ, খেলাধুলা নিয়ে যারা কাজ করে, বিভিন্ন ক্লাব, তোমরা একটু নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের পরবর্তীতে তোমরা মনে করতে পারবে। ক্রীড়া প্রতিষ্ঠানসমূহ যেমন আমরা যদি বলি যে বাংলাদেশে ফুটবলের আবাহনী ক্লাব রয়েছে, মোহামেডান ক্লাব রয়েছে, বিশ্বের দিকে যদি আমরা তাকাই স্প্যানিশ ক্লাব, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ইত্যাদি, এই সকল ক্রীড়া প্রতিষ্ঠানসমূহ আমাদের অব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আসো বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান। দাতব্য প্রতিষ্ঠান যেমন আঞ্জুমানে মফিদুল ইসলাম, তোমরা নাম শুনেছ, আঞ্জুমানে মফিদুল ইসলাম, রেড ক্রিসেন্ট বা রেড ক্রস ইত্যাদি দাতব্য প্রতিষ্ঠানসমূহ যেগুলি অব্যবসায়িক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হবে। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানসমূহ যেগুলি রয়েছে, যেমন আমি যদি বলি বাংলাদেশ সরকারের, যেমন বাংলাদেশ রেলওয়ে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, গ্যাস কোম্পানি সমূহ আছে যেগুলি, যে বিদ্যুৎ কোম্পানি সমূহ আছে যেগুলি, এগুলি হলো আমাদের সেবামূলক প্রতিষ্ঠান। তারপর আমরা বলতে পারি তাহলে আমরা কী কী দেখলাম, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে দেখলাম স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সমূহ। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে দেখলাম মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, মক্তব ইত্যাদি। ক্রীড়া প্রতিষ্ঠানের মধ্যে দেখলাম যেসব ক্লাবগুলি আছে। তারপরে দাতব্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে দেখলাম যেমন আঞ্জুমানে মফিদুল ইসলামের কথা বলছি, রেড ক্রিসেন্টের কথা বলছি, সেবামূলক প্রতিষ্ঠানের কথা বললাম যেমন রেলওয়ে, যেমন তিতাস গ্যাস, যেমন বিদ্যুৎ কোম্পানিসমূহ, যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ইত্যাদি। এছাড়া বিভিন্ন সমিতিসমূহ রয়েছে। সমিতিসমূহ যেমন চাঁদপুর সমিতি, ঢাকা সমিতি, বিভিন্ন রকমের সমবায় সমিতি থাকতে পারে যেগুলি জনগণের কল্যাণের জন্য পরিচালিত হয়। এছাড়া হাসপাতাল রয়েছে, সেটা একটা সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে আসতে পারে। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে অব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে কোন কোন প্রতিষ্ঠানসমূহ অন্তর্ভুক্ত হচ্ছে। আশা করি মোটামুটি তোমরা এগুলি যদি অনুসরণ করো তাহলে তোমরা অব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ, ক্রীড়া প্রতিষ্ঠানসমূহ, দাতব্য প্রতিষ্ঠানসমূহ, সেবামূলক প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন সমিতি ইত্যাদি ইত্যাদি। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 4 নম্বর এই আলোচ্য সূচিটি একটু দেখো, পরীক্ষার জন্য যা জানতে হবে। আসলে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিব, সেক্ষেত্রে অনেক কিছুই আমাদের আসতে পারে, সেটি যেমন ঠিক, তার মধ্যেও কিছু বিষয় আছে যেগুলি বরাবরই আসে। যেমন খেয়াল করো, এখানে আমি 3টি হিসাবের নাম লিখে রেখেছি: প্রাপ্তিবদন হিসাব,
আয় ব্যয় হিসাব বা বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। প্রাপ্তিপ্রদান হিসাবের ব্র্যাকেটে নগদান হিসাব সম্পর্কে লিখে রেখেছি, অর্থাৎ প্রাপ্তিপ্রদান হিসাবের অন্য নাম নগদান হিসাব, যাকে ইংরেজিতে ক্যাশ অ্যাকাউন্ট বা ক্যাশ বুক এখানে বলতে হবে, ক্যাশ বুক। আয় ব্যয় হিসাব বা বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষা কিন্তু এই তিনটি একবারে থাকবে না, সাধারণত এখান থেকে একটি বা দুইটি থাকবে, এর সাথে অন্যান্য ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। এখন আমাদের কি করতে হবে? পরীক্ষা সাধারণত প্রাপ্তিপ্রদান হিসাবটি দেয়া থাকে, প্রাপ্তিপ্রদান হিসাব দেওয়া থাকে, সেখান থেকে আয় ব্যয় হিসাব বা বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী করতে বলা হয়ে থাকে। তাহলে প্রাপ্তিপ্রদান হিসাব বা নগদান হিসাব দেওয়া থাকবে, সেখান থেকে আয় ব্যয় হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। কখনো কখনো আয় ব্যয় হিসাব দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে প্রাপ্তিপ্রদান হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী করতে বলা হয়। কিন্তু মনে রাখতে হবে, তোমরা যেই লেভেলে আছো সেই লেভেলে প্রাপ্তিপ্রদান হিসাব সাধারণত আসে না, এটি উচ্চতর লেভেলের আসে। যাই হোক, তোমাদের জন্য আমরা প্রাপ্তিপ্রদান হিসাব থেকে কীভাবে আয় ব্যয় হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় সেগুলি শিখব। এখন প্রাপ্তিপ্রদান হিসাব থেকে আয় ব্যয় হিসাব বা বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী জানতে হলে আমাদেরকে কিছু বিষয় সম্পর্কে আগে ধারণা নিতে হবে। আমরা একটি একটি করে সেগুলি সম্পর্কে ধারণা নিচ্ছি। তোমরা নিশ্চয়ই অব্যবসায়ী প্রতিষ্ঠানের নামসমূহ উল্লেখ যেগুলি করেছিলাম সেগুলি ইতিমধ্যে তোমাদের নোট ডাউন করা হয়েছে। তাহলে আমি এখন মুছে নেই। তাহলে আসি এই 4 নম্বরের আলোচ্য সূচির বিষয়ে আমাদের যা যা জানতে হবে। তার মধ্যে প্রথমটি আসছি মুনাফা জাতীয় হিসাব এবং মূলধন জাতীয় হিসাব সম্পর্কে ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালোভাবে আবারও বলছি, খুব ভালোভাবে তোমাদের এই টপিক্সটি জানতে হবে। এই টপিক্সটি ভালোভাবে না জানলে তোমরা এই 4 নম্বরের যে আমাদের যে হিসাবগুলি করার কথা বলা হয়েছে সেগুলি ভালোভাবে করতে পারবে না। এখন একটু ধারণা নাও, মূলধন জাতীয় হিসাব এবং মুনাফা জাতীয় হিসাব কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুনাফা জাতীয় হিসাব হলো ওই হিসাবসমূহ যার উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ 1 বছর পরে আর ওই হিসাবসমূহের কোনো উদ্বৃত্ত থাকবে না, অন্যদিকে উদ্বৃত্ত বা ব্যালেন্স থাকবে। তাহলে কোন কোন হিসাবসমূহ মুনাফা জাতীয় হিসাব এবং কোন কোন হিসাবসমূহ মূলধন জাতীয় হিসাব সেই সম্পর্কে তোমাদেরকে আগে জানতে হবে। আসি আমরা প্রথমেই। সিমিলারলি খরচসমূহ আমাদের আয় ব্যয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ মুনাফা জাতীয় হিসাবসমূহ আমাদের আয় ব্যয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। একইভাবে মূলধন জাতীয় হিসাবসমূহ আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সম্পদসমূহ এবং দায়সমূহ আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব ভালোভাবে এটি খাতা তুলে নিয়েছ। তাহলে আমরা দেখলাম আয়সমূহ এবং খরচসমূহ, যেটাকে আমরা বলি মুনাফা জাতীয় হিসাবসমূহ, সেটি আয় ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে সম্পদসমূহ এবং দায়সমূহ, যেটিকে আমরা মূলধন জাতীয় হিসাবসমূহ বলতেছি, সেটি আর্থিক অবস্থার বিবরণীর অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখন প্রাপ্তিপ্রদান হিসাবের মধ্যে যেই সব আইটেমসগুলি খরচ এবং আয় সংক্রান্ত সেগুলিকে নিয়ে করব আয় ব্যয় হিসাব বা বিবরণী, এবং যে সকল আইটেমস বা দফাসমূহ আমাদের সম্পদ এবং দায় সংক্রান্ত সেগুলি নিয়ে করব আর্থিক অবস্থার বিবরণী। তোমরা ইতিমধ্যে আয় এবং খরচ সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। তবে প্রচলিত আয় এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। কারণ হলো, যদি এটি ব্যবসায়ী প্রতিষ্ঠান হতো তাহলে তার আয়ের ধরন হতো ব্যবসা সংক্রান্ত, কিন্তু যেহেতু এটি অব্যবসায়ী প্রতিষ্ঠান তার আয়ের ধরনগুলি কিন্তু প্রচলিত ব্যবসা প্রতিষ্ঠানের মতো নয়। সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ সদস্যদের চাঁদা, অনুদান ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস হল সদস্যদের প্রদত্ত চাঁদা,
অর্থাৎ চাঁদা হলো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল আয়। এখন চাঁদা আবার দুই ধরনের, একটা হলো জেনারেল, মানে সবসময় যে চাঁদা সদস্যরা দিয়ে থাকে, সাধারণ যেটা আমরা বলবো সাধারণ চাঁদা, নিয়মিত চাঁদা, মানে প্রতি মাসে যে চাঁদাটা সদস্যরা দিয়ে থাকেন, এটা হলো মূল আয়। এবং এই মূল আয় সেটি হলো এই প্রতিষ্ঠানের মুনাফাজাতীয় আয়। অন্যদিকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আবার কিছু সদস্য আছে যারা একবারে চাঁদা দিয়ে আজীবনের জন্য সদস্য হয়ে যান, যেটাকে আমরা বলবো সভ্য বা সদস্যদের আজীবনের জন্য প্রদত্ত চাঁদা, অর্থাৎ আজীবন সভ্যের বা সদস্যের চাঁদা। এই আজীবন সভ্য বা সদস্যের চাঁদা নিয়মিত হয় না, এর একবারই হয়, মানে একবার চাঁদা দিয়ে তারা পুরো জীবনের জন্য এই প্রতিষ্ঠানের সদস্য হয়ে যান। এই ধরনের চাঁদা সেটি কিন্তু মূলধনজাতীয় হিসাবের মধ্যে আসবে এবং মূলধনজাতীয় আয় হিসেবে ধরতে হবে। আর মূলধনজাতীয় আয়কে আমরা দায় হিসেবে গণ্য করি। অর্থাৎ চাঁদা, সাধারণ চাঁদা সেটি হবে মুনাফাজাতীয় আয় এবং সেটি আয় হিসাবে যাবে। আর আজীবন সদস্যের চাঁদা সেটি আমাদের মূলধনজাতীয় আয়, সেটি আমাদের দায় হিসেবে গণ্য করে আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া সদস্যদের প্রবেশ ফি বা ভর্তি ফি সেটি একটি আয়, সেটি আমাদের আয় হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এছাড়া অনুদান, তোমরা জানো দান বা অনুদান বিভিন্ন প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে, তাদের সদস্যের কাছ থেকে, বিভিন্ন সংগঠনের কাছ থেকে দান বা অনুদান গ্রহণ করে থাকে। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তির মধ্যে এই দান বা অনুদান একটি উল্লেখযোগ্য অংশ থাকে। এখন দান বা অনুদান সাধারণত মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য করা হয়ে থাকে। তবে কখনো কখনো হয়তো প্রশ্নে এই দান বা অনুদানকে কিছু একটা অংশ, এই দান বা অনুদানের কিছু একটা অংশ মুনাফা জাতীয় হিসাবে গণ্য করতে বলতে পারে। যদি প্রশ্নে এই ধরনের কোনো কিছু বলা থাকে যে দান বা অনুদান এর একটি অংশ মুনাফা জাতীয় হিসাবে গণ্য করো, সেক্ষেত্রে ওইটুকু অংশ মুনাফা জাতীয় হিসাবের আয় নামে দেখিয়ে অবশিষ্ট অংশ মূলধন জাতীয় আয় হিসাবে আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে প্রদর্শন করতে হবে। তাহলে আমরা জানলাম যে প্রাপ্তি প্রদান হিসাবের আয়গুলি কী কী। তারপরে আমরা যদি আরেকবার দেখে নেই তাহলে আমরা বলবো যে সদস্যদের সাধারণ চাঁদা, আজীবন সদস্যদের চাঁদা, দান বা অনুদান, প্রবেশ ফি বা ভর্তি ফি, এছাড়া অন্যান্য আরও কিছু আয় আছে, যেমন অন্যান্য আরও কিছু প্রাপ্তি আছে, যেমন পুরনো খবরের কাগজ বিক্রয়, চা বিক্রয় থেকে আয়। অনেক সময় দেখা যায় এরকম যে ওই অব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতরে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা আয় আছে, সেরকম আয় থেকে হতে পারে। যেমন যদি প্রতিষ্ঠানের একটি মাঠ থাকে, সেখানে চারণভূমির খাজনা থেকে আয় হতে পারে। অর্থাৎ কিছু অন্যান্য আয়ও থাকতে পারে। সে আয়গুলি আমরা, যেগুলি মুনাফা জাতীয় আয়, সেগুলি আমরা আয় হিসাবে বা বিবরণীতে অন্তর্ভুক্ত করব। আর যেগুলি মূলধন জাতীয় আয়, সেগুলি আমরা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে খরচ যেগুলি আছে সেগুলি কি। সাধারণত কমন খরচ কিছু আছে, যেমন বেতন, যেমন ভাড়া, যেমন বিমা, যেমন আপ্যায়ন, মণিহারি, পত্রিকা খরচ ইত্যাদি ইত্যাদি। আবার কিছু আছে সম্পদ অর্জনের জন্য খরচ করা হয়ে থাকে, প্রদান করা হয়ে থাকে। সাধারণত সম্পদ অর্জনের জন্য যে খরচগুলি করা হয়ে থাকে সেগুলি এককালীন হয়ে থাকে। আর যে খরচগুলি এককালীন হয়ে থাকে সাধারণত সেগুলি আমরা সম্পদ হিসেবে গণ্য করে থাকি। তাহলে প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে যে খরচগুলি আমাদের প্রতিনিয়ত করতে হবে সেগুলি হল মুনাফা জাতীয় খরচ। আর যেগুলি প্রতিনিয়ত করতে হয় না, বিশেষ প্রেক্ষাপটে, বিশেষ প্রয়োজনে মাঝে মাঝে করতে হয়, সেগুলি হলো মূলধন জাতীয় খরচ। মুনাফা জাতীয় খরচের মধ্যে তাহলে কয়েকটি উল্লেখ করলাম, আমরা কয়েকটি উল্লেখ করলাম: বেতন, ভাড়া, বিমা, আপ্যায়ন, মণিহারি ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে মূলধন জাতীয় খরচের মধ্যে
যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, কলকবজা ক্রয়, বিনিয়োগ ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রাপ্তিপ্রদান হিসাবের মধ্যে যে খরচগুলি 1 বছরের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে সেগুলিকে আমরা আয় ব্যয় হিসাব বা বিবরণীতে প্রদর্শন করব, আর যেগুলি সম্পদ সেগুলিকে আমরা আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি 6 নম্বর দফা প্রারম্ভিক মূলধন তহবিল এবং এর প্রস্তুতকরণ সম্পর্কে তোমাদেরকে অবহিত করব। প্রারম্ভিক মূলধন তহবিল এটি এই অঙ্কের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, কারণ আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী এই হিসাবটি করতে যাব তখনই কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল এর প্রয়োজন হবে। প্রারম্ভিক মূলধন তহবিল কীভাবে বের করতে হয় তোমরা জানো। মূলধন বের করার সূত্র হলো সম্পদ বিয়োগ দায়, অর্থাৎ প্রারম্ভিক মানে হলো শুরু মানে প্রতিষ্ঠানটি কোনো বছর শুরু করার সময় তার যে সম্পদ আছে এবং যে দায় আছে এর পার্থক্য হলো মূলধন। এখন এই সম্পদ এবং দায় বিয়োগ করার পরে আমরা যেটি পাবো সেটি আমাদের মূলধন। এই প্রারম্ভিক মূলধন তহবিল আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের দায় পাশে প্রদর্শন করতে হবে, এবং তার সাথে আমাদের আরেকটি বিষয় আমরা একটু পরে আলোচনা করব, ব্যতিরিক্ত আয় এবং আয়াতিরিক্ত ব্যয়, যেটি আমি এই আয় ব্যয় হিসাব বা বিবরণী থেকে পাবো সেটি তার সাথে যোগ বা বিয়োগ করব। যে প্রারম্ভিক মূলধন তহবিল এর সাথে ব্যতিরিক্ত আয় যোগ করতে হবে এবং আয়াতিরিক্ত ব্যয় হলে বিয়োগ করতে হবে। আমি একটু পরে আসছি সেটি সম্পর্কে। আগে আমি প্রারম্ভিক মূলধন তহবিল সম্পর্কে একটু তোমাদের উদাহরণ সাহায্যে বুঝাতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ভালোভাবে অনুসরণ করো কীভাবে প্রারম্ভিক মূলধন তহবিল প্রস্তুত করতে হয়। মনে করো 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে প্রতিষ্ঠানের সম্পদ আছে হাতে নগদ 10,000, 10% বিনিয়োগ মনে করো 20,000, মনে করো যন্ত্রপাতি আছে 50,000। আচ্ছা, আর দায় দিলাম মনে করো পাওনাদার মনে করো আছে 15,000। আমাদের প্রশ্নে সরাসরি এই দফাসমূহ উল্লেখ করা আছে, যেখানে বলা হয়েছে যে 2019 সালে জানুয়ারি মাসের 1 তারিখে সম্পদের মধ্যে হাতে নগদ আছে 10,000 টাকা, 10% বিনিয়োগ আছে 20,000 টাকা এবং যন্ত্রপাতি আছে 50,000 টাকা, আর দায়সমূহের মধ্যে পাওনাদার আছে 15,000 টাকা। তাহলে এখানে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল কত হবে? সেক্ষেত্রে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল হবে এরকম: 10,000 যোগ 20,000 যোগ 50,000, মোট হলো কত হাজার? 80,000। আর সেখান থেকে যদি আমি পাওনাদার 15,000 বাদ দিই তাহলে কত থাকবে প্রারম্ভিক মূলধন তহবিল? 65,000। নিশ্চয় খেয়াল করেছো তোমরা কীভাবে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হয়। আচ্ছা, এখন আমি আরেকটু যোগ করে তোমাদেরকে এখানে একটু দেখাই একটু অ্যাডভান্স লেভেলে কীভাবে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হতে পারে। অনেক সময় এই প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় ছাড়াও আমাদেরকে কিছু সম্পদ এবং দায় সম্পর্কে জানতে হয়, যেগুলি সরাসরি আমাদের উল্লেখ থাকে না, কিন্তু আমাদেরকে সেটা বুঝতে হয়।
খেয়াল করো প্রাপ্তি প্রদান হিসাব। এই প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে সকল ধরনের প্রাপ্তি এবং সকল ধরনের পরিশোধ অন্তর্ভুক্ত থাকে। অনেক সময় দেখা যায় প্রশ্নে এই প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে দেওয়া থাকে যে আগের বছরের, মনে করো এটা যদি 2019 সালের অঙ্ক হয় তাহলে 18 সালের কিছু সম্পদ এবং কিছু দায় এখানে থাকবে, কিন্তু সেটি লুকায়িত থাকবে, সরাসরি উল্লেখ থাকবে না। কীরকম থাকতে পারে? মনে করো প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে উল্লেখ করতে পারে যে 2018 সালের চাঁদা প্রাপ্তি, 2018 সালের চাঁদা প্রাপ্তি। তাহলে বুঝতে হবে যে 2018 সালের চাঁদা কেন 2019 সালে আমরা পেলাম। অর্থাৎ 2018 সালে এই চাঁদাটা বকেয়া ছিল এবং এই চাঁদা তো আমাদের আয়। তাহলে তোমরা জানো যে কোনো ধরনের আয় যদি বকেয়া থাকে তাহলে সেটা কি হয়? সম্পদ হয়। তাহলে আমি যদি একটু কারেকশন করে একটু অ্যাড করতে চাই, খেয়াল করো আমি বললাম যে 2018 সালের চাঁদা বকেয়া ছিল, সেটি দুইভাবে বলতে পারে। একটি হলো সরাসরি প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে উল্লেখ করতে পারে, আরেকটি হলো তোমাদের অতিরিক্ত তথ্য দিয়ে সেখানে বলতে পারে যে বিগত বছরের চাঁদা বকেয়া আছে এত টাকা। এখন মনে করো প্রাপ্তি প্রদান হিসাবে আমাদের চাঁদা দেওয়া আছে 2018 সালের 1000, তাহলে আমরা এখানে লিখব বকেয়া চাঁদা 1000, কারণ কোনো আয় বকেয়া থাকলে কি হয়? সম্পদ। তাহলে আমরা 1000 লিখব। আবার যদি দেখা যায় যে অতিরিক্ত তথ্যের মধ্যে বলা আছে যে 2018 সালের চাঁদা এখনও 500 টাকা বকেয়া রয়েছে, তখন বুঝতে হবে যে আমরা প্রাপ্তি প্রদান হিসেবে 1000 টাকা পেয়েছি, তার বাইরে আরও 500 টাকা আমাদের বিগত সালের চাঁদা বকেয়া ছিল। তার মানে মোট চাঁদা বকেয়া ছিল আমাদের 1500 টাকা। সেক্ষেত্রে শুধুমাত্র প্রাপ্তি প্রদান হিসাবে উল্লেখিত 1000 টাকা দেখালেই হবে না, তোমাদেরকে মোট 1500 টাকাই আমাদেরকে দেখাইতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে এভাবে লিখব বকেয়া চাঁদা $1500। খেয়াল করেছ? আরেকটা জিনিস উল্লেখ করো, সেটি হলো যে অনেক সময় দেখা যায় যে বর্তমান বছরের কোনো খরচ বিগত বছরে অগ্রিম দেওয়া হয়েছিল। তাহলে বর্তমান বছরে কোনো খরচ যদি বিগত বছরে অগ্রিম দেওয়া থাকে তাহলে সেটিও কিন্তু তোমাদের কি হবে? সম্পদ হবে। তোমরা জানো যে কোনো খরচ যদি অগ্রিম দেওয়া হয় তাহলে সেই সম্পদ হয়ে যায়। আয় বকেয়া থাকলে সম্পদ হয়, কিন্তু খরচ অগ্রিম হলে সম্পদ হয়। তাহলে চলতি বছরের কোনো খরচ যদি বিগত বছরে অগ্রিম থাকে, অগ্রিম দেয়া হয়, তাহলে সেটি হয় সম্পদ। মনে করো আমরা বলতে পারি অগ্রিম বেতন, $500। তাহলে আমাদের মোট কত টাকা হলো দেখো তো? 10 20 30, 30 50, 30 50 80, 80,000 আর এখানে 2000, 82,000। তাহলে আমাদের আয় হয়ে গেল, আমাদের সম্পদ হয়ে গেল 82,000। আচ্ছা, এখন আমরা একটু দায়টাকে যদি একটু চেঞ্জ করে নেই। দেখো আমাদের প্রারম্ভিক পাওনাদার দেওয়া ছিল 15,000 টাকা। এখন আমাদের খেয়াল করতে হবে যে আমাদের প্রাপ্তি প্রদান হিসাবে আমাদের বিগত বছরের কোনো খরচ আমাদের বকেয়া আছে কিনা। যদি বিগত বছরে কোনো খরচ বকেয়া থাকে তাহলে সেটি আমাদের দায় হবে। সবসময় খেয়াল রাখতে হবে যে বছরের অঙ্ক করতেছ তার আগের বছরের কোনো খরচ এবং কোনো আয় বকেয়া বা অগ্রিম হলেই সেটি আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আবারও বলছি, যে বছরের অঙ্ক করতে হবে সেই বছরের আগের বছরের, অর্থাৎ যদি 2019 সালের অঙ্ক আমরা করে থাকি তাহলে 2018 সালের কোনো আয় অথবা কোনো খরচসমূহ যদি বকেয়া থাকে বা কোনো অগ্রিম দেওয়া হয় তাহলে সেটি অবশ্যই প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। ওইটি অন্তর্ভুক্ত না করলে প্রারম্ভিক মূলধন নির্ণয় ভুল হবে। আর প্রারম্ভিক মূলধন নির্ণয় যদি আমরা ভুল করি তাহলে আমাদের পুরো অঙ্কই ভুল হয়ে যাবে। তাহলে একটু দেখেই নেই। মনে করো পাওনাদার আমাদের জানুয়ারির 1 তারিখে দেওয়া ছিল 15,000 টাকা। এখন মনে করো যদি এরকম হয় যে কোনো খরচ বকেয়া আছে, অর্থাৎ ধরো গত বছরের আমাদের ভাড়া আমাদের বকেয়া আছে, বকেয়া ভাড়া 1000। তাহলে মোট কত হইল? আমরা 16,000 টাকা পেলাম, দায় সময় 16,000 টাকা পেলাম। তাহলে আমি দেখলাম যে গত বছরের যদি কোনো খরচ বকেয়া থাকে তাহলে সেটা আমাদের দায়ের মধ্যে আসবে।
আবার উল্টাভাবে যদি বলি যে কোনো আয় যদি বিগত বছর অগ্রিম নেওয়া হতো, অগ্রিম নেওয়া হয়, তাহলে সেটাও আমাদের দায় হবে। তাহলে এখন আমাদের পারমিট মূলধন তহবিল কত হবে? ৮২,০০০ থেকে যদি ১৬,০০০ বাদ দিয়ে দেই, তাহলে ৬ আছে ১২ হইব, ৬ হলে হাতে হলো ১, ১ একে ২, ২ আছে ৮ হইব, ৬ হলে, তাহলে এখানে ৬৬,০০০ টাকা আমাদের পারমিট মূলধন তহবিল হলো। তাহলে পারমিট মূলধন তহবিল কীভাবে নির্ণয় করতে হয় আমরা মোটামুটি ধারণা পেলাম। আরেকবার তোমরা যদি দেখে নাও তাহলে হলো প্রারম্ভিক সম্পদসমূহ থেকে প্রারম্ভিক দায়সমূহ বিয়োগ করতে হবে। এক্ষেত্রে সম্পদসমূহ কিছু সরাসরি আমাদের প্রশ্নে জানুয়ারির ১ তারিখ দিয়ে উল্লেখ করা থাকবে, আর কিছু সম্পদ উল্লেখ থাকবে না, কিন্তু তোমাদেরকে সেটি প্রাপ্তি প্রদান হিসাব থেকে এবং অন্যান্য তথ্য থেকে ভালোভাবে দেখে নিয়ে বুঝতে হবে যে এখানে কোনো প্রারম্ভিক সম্পদ বা কোনো প্রারম্ভিক দায় আছে কিনা। তাহলে সেই সকল লুকায়িত সম্পদ এবং দায়গুলি কোথায় পাওয়া যাবে? সেগুলি পাওয়া যাবে ২০১৮ সালের কোনো বকেয়া খরচ এবং আয় এবং কোনো বকেয়া কোনো অগ্রিম খরচ এবং আয় আছে কিনা সেখান থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা এটি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী আলোচনায় যেতে চাই। আমি এর মুছে নিলাম, তাহলে তোমরা বুঝলা কীভাবে আমার প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হয়। এই প্রারম্ভিক মূলধন তহবিল আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আমাদেরকে দায় পাশে প্রদর্শন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব ব্যতিরিক্ত আয় এবং আয়াতিরিক্ত ব্যয় সম্পর্কে। আমি একটু লিখে নিচ্ছি, তোমরা লিখে নাও। ব্যতিরিক্ত আয় এবং আয়াতিরিক্ত ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকস দুইটি ব্যতিরিক্ত আয় এবং আয়াতিরিক্ত ব্যয় খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ হলো এই ব্যতিরিক্ত আয় এবং আয়াতিরিক্ত ব্যয় এর উপর নির্ভর করেই আমাদের কিন্তু আয় ব্যয় হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণীর ফলাফল পাওয়া যাবে। খেয়াল করো, ব্যতিরিক্ত আয় অর্থাৎ ব্যয়ের অতিরিক্ত আয় এবং আয়াতিরিক্ত ব্যয় অর্থাৎ আয়ের অতিরিক্ত ব্যয়। তোমরা জানো যে এটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় যে এর লাভ বা লোকসান হবে। প্রচলিত ব্যবসায়ী প্রতিষ্ঠানে যখন আমরা কোনো আয় বিবরণী করি তখন আমরা যদি ব্যয় থেকে আয় বেশি পাই তাহলে আমাদের নিট লাভ হয়, আর যদি আয় থেকে ব্যয় বেশি পাই তাহলে আমাদের নিট ক্ষতি হয়। কিন্তু এখানে তো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, এটা অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখানে লাভ লোকসানের বিষয় নয়, এখানে সেবা প্রদান বা জনগণের কল্যাণ মঙ্গল সাধন এখানে মূল উদ্দেশ্য। তাই এখানে লাভ লোকসানের বিষয় নয়, বরঞ্চ তাদের যে প্রাপ্তি বা প্রদান আছে সেই প্রাপ্তি বা প্রদানের মধ্যে কি প্রাপ্তি বেশি হলো না প্রদান বেশি হলো, আয় বেশি হলো না ব্যয় বেশি হলো, সেটি আমরা এখানে নির্ণয় করি। তাহলে খেয়াল করো, প্রাপ্তি প্রদান হিসাব থেকে যখন মুনাফাজাতীয় আয় এবং ব্যয়সমূহ নিয়ে আমরা আয় হিসাব তৈরি করি, তখন যদি দেখা যায় যে আমাদের মুনাফাজাতীয় আয়সমূহ মুনাফাজাতীয় ব্যয়সমূহ অপেক্ষা বেশি হয়, তখন সেটাকে আমরা বলি ব্যতিরিক্ত আয়। ব্যতিরিক্ত আয় অর্থাৎ ব্যয়ের অতিরিক্ত আয়, অর্থাৎ যা আয় করেছি তার থেকে ব্যয় কম হয়েছে, অথবা যা ব্যয় করেছি আয় তার অতিরিক্ত আছে। অর্থাৎ আয় থেকে ব্যয়সমূহ বাদ দিলেই ব্যতিরিক্ত আয় পাওয়া যাবে। এই ব্যতিরিক্ত আয় আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন তহবিলের সাথে যোগ করতে হবে। প্রারম্ভিক মূলধন তহবিল এর সাথে যোগ করতে হবে। অন্যদিকে আয়াতিরিক্ত ব্যয়, বুঝতেই পারছো তোমরা, আয়ের অতিরিক্ত ব্যয় অর্থাৎ যা আয় করেছি তার থেকে ব্যয় বেশি হয়ে গিয়েছে, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে আয়াতিরিক্ত ব্যয় অর্থাৎ আয়ের অতিরিক্ত ব্যয়। যদি আয়ের অতিরিক্ত ব্যয় হয় তাহলে সেটি প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে বিয়োগ করতে হবে। আমি নিশ্চয়ই আরেকবার আলোচনা করার দরকার আছে মনে করি না, তারপরেও বলছি, যদি আয় ব্যয় হিসাব বা বিবরণীতে
যা আমরা আয় করেছি বা আমরা যা আয় পেয়েছি সেখান থেকে আমাদের ব্যয় যদি কম হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্যয়াতিরিক্ত আয়। অর্থাৎ এখানে আয় বেশি ব্যয় কম, আয় বেশি ব্যয় কম। যদি আয় বেশি হয় ব্যয় কম হয় তাহলে যা ব্যয়াতিরিক্ত আয় হবে সেটি প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ করতে হবে। অন্যদিকে যদি সেটা আয় কম হয় আর ব্যয় বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো আয়াতিরিক্ত ব্যয়। এখানে আয় কম ব্যয় বেশি, আয় কম ব্যয় বেশি। খেয়াল রাখতে হবে যেটার নাম আগে সেটি কম হয়, যেটার নাম আগে সেটি কম হয়। অর্থাৎ ব্যয়াতিরিক্ত আয় মানে হলো ব্যয় কম আয় বেশি, আর আয়াতিরিক্ত ব্যয় মানে হলো আয় কম ব্যয় বেশি। যদি তোমরা এভাবে চিন্তা করো যেটি আগে লেখা থাকবে সেটি কম আর যেটি পরে লেখা থাকবে সেটি বেশি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ আয়াতিরিক্ত ব্যয় এবং ব্যয়াতিরিক্ত আয় সম্পর্কে। আয়াতিরিক্ত ব্যয় হলে তোমাদের প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে বিয়োগ করতে হবে, আর ব্যয়াতিরিক্ত আয় হলে প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী আলোচনা যাচ্ছি। আশা করি তোমরা এটা নোট ডাউন করেছো। আমি মুছে নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হলো আমাদের প্রশ্নে এই প্রাপ্তি প্রদান হিসাব বা নগদান হিসাব আমরা যেটিকে বলি এইটি দেওয়া থাকতে পারে। সাধারণত এটি দেওয়া থাকবে, কারণ আয় ব্যয় হিসাব বা বিবরণী দেওয়া থাকে, তবে তোমাদের জন্য সেটি দেওয়া থাকবে না, সেটি উচ্চতর পর্যায়ে সেটি দেওয়া থাকে। এখন কথা হলো প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া থাকলে আমাদের কি করতে হবে, আমরা কিভাবে করব। মনে রাখবা প্রাপ্তি প্রদান হিসাবের যে সকল আইটেমসমূহ দেওয়া থাকবে, দফাসমূহ দেওয়া থাকবে, সেগুলি সাধারণত একবারেই কি করতে হবে, আমাদের পোস্টিং দিতে হবে। অর্থাৎ সেটি যেখানেই যাক না কেন একবারই যাবে। অন্যদিকে অতিরিক্ত তথ্যাবলী যেটাকে তোমরা সমন্বয় বলে অভিহিত করো, সেটি কিন্তু তোমাদের দুইবার, আবারও বলছি দুইবার, অতিরিক্ত তথ্য বা সমন্বয় যেটি দেওয়া থাকবে সেটি কিন্তু দুইবার আমাদের পোস্টিং দিতে হয়। এখন খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো উদ্বৃত্ত, আমরা হাতে নগদ বলি এটাকে, ধরো দেওয়া আছে ৫,০০০, চাঁদা, খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে প্রাপ্তিপত্র হিসাবের আংশিক এখানে দেখালাম। প্রথমে উদ্বৃত্ত ১/১/১৯, হাতে নগদ ৫,০০০। অর্থাৎ খেয়াল করবা প্রাপ্তিপত্র হিসাবে প্রথমে যে উদ্বৃত্ত দেওয়া থাকে এটা নগদ তো হবে বা হাতে নগদ,
এটা উদ্বৃত্ত বললেই বুঝতে হবে এটি নগদ তহবিল অর্থাৎ সম্পদ। কত আছে? 5,000। আর চাঁদা দেখো আমি এখানে দেখাইলাম 2018 সালে 500, 19 সালে 12,500 আর 20 সালে 1,000। এদিকে আমি বেতন দেখাইলাম কত? 10,000। আমাদের মনে করো ভাড়া আছে কত? 8,000। আর মনে করো এখানে উদ্বৃত্ত 31/12/2019 অর্থাৎ সমাপনী হাতে নগদ খেয়াল করো যে কথা বলছিলাম যে এটি প্রাপ্তিবন্ধন হিসাব। আমি বারবার বলছি যে প্রাপ্তিবন্ধন হিসাব এর যে উপাদানগুলি দেওয়া আছে সেটি পরীক্ষার যে আমাদের আয় ব্যয় হিসাব বা আর্থিক অবস্থা বিবরণী চাইবে সেখানে একবারেই আমাদের পুষ্টি দিতে হবে। তাহলে কীভাবে পুষ্টি দিতে হবে খেয়াল করো। মনে করো উদ্বৃত্ত 1/1/19 কত আছে? হাতে নগদ আছে 5,000। তাহলে এই হাতে নগদ 5,000 কই যাবে? এটি প্রারম্ভিক সম্পদ। এটি প্রারম্ভিক সম্পদ। অতএব প্রারম্ভিক যে কোনো জিনিস আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় আমাদেরকে সম্পদ পাশে অথবা দায় পাশে দেখাতে হবে। হাতে নগদ যেহেতু সম্পদ তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় এই 5,000 টাকা আমাদের সম্পদ পাশে দেখাতে হবে। এটার কাজ এখানেই শেষ। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে প্রাপ্তিবন্ধন হিসাবের যে কোনো উপাদান একবারেই আমাদের কাজ করতে হবে, দুইবার কোনো কাজ নেই। এবার আসো চাঁদা। চাঁদার মধ্যে খেয়াল করো 3 ধরনের চাঁদা এখানে আছে। 2018 সালের অর্থাৎ বিগত বছরের, 2019 মানে চলতি বছরের এবং 2020 অর্থাৎ পরবর্তী বছরের 3 বছরের চাঁদা এখানে দেওয়া আছে। এখন কোনটি কোথায় দেখাতে হবে খেয়াল করো। 2018 সাল অর্থাৎ বিগত বছরের। আমি বারবার তোমাদের বলতে চাচ্ছি যে বিগত বছরের যে কোনো দফা আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় দেখাতে হবে। তাহলে 18 সালের চাঁদা আমি 19 সালে পেয়েছি, অর্থাৎ বিগত বছরের চাঁদা বাকি ছিল। চাঁদা হলো আমাদের আয়, মুনাফা জাতীয় আয়। আর মুনাফা জাতীয় আয় আমাদের যদি বাকি থাকে তাহলে সেটা আমাদের সম্পদ হয়। তাহলে এই 2018 সালের 500 টাকা চাঁদা আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় সম্পদ পাশে বকেয়া চাঁদা হিসাবে দেখাতে হবে। এবার আসো 2019 সালে 12,500। এটি হলো বর্তমান বছরের চাঁদা, অর্থাৎ আমাদের বর্তমান বছরের চাঁদা বাবদ আমরা 12,500 টাকা আমাদের প্রাপ্তিবন্ধন হিসেবে পেয়েছি। তাহলে এই 12,500 টাকা কোথায় যাবে? এই 12,500 টাকা আমাদের মুনাফা জাতীয় আয় হিসাবে আয় ব্যয় বিবরণীতে বা আয় ব্যয় হিসাবে আমাদের আয়ের দিকে দেখাতে হবে। তাহলে এটির কাজও শেষ একবারে। আর এখন আসো 2020 সাল অর্থাৎ পরবর্তী বছরের চাঁদা আমরা এই বছর পেয়েছি 1,000। তাহলে দেখো পরবর্তী বছরের চাঁদা এবছর পেয়েছি, অর্থাৎ আয় অগ্রিম হয়েছে। আর যে কোনো ধরনের আয় যদি অগ্রিম হয় তাহলে তোমরা জানো সেটি হয় দায়। যে কোনো ধরনের আয় যদি অগ্রিম হয় সেটি দায় হয়। কেন দায় হয়? কারণ হলো হয় তোমার এই টাকাটা ফেরত দিতে হবে এই বছর হিসাব থেকে, না হলে পরবর্তী বছরের চাঁদা আর ওর কাছ থেকে পাওয়া যাবে না, মানে আয় কমে যাবে। তাহলে এই 2020 সালে যে চাঁদা 1,000 টাকা আছে সেটি আমাদের দায় হিসেবে দেখিয়ে আর্থিক অবস্থার বিবরণীতে, আমি আবার উল্লেখ করছি, আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে বকেয়া চাঁদা হিসেবে পরবর্তী বছরের বকেয়া চাঁদা হিসেবে 1,000 টাকা আমাদের দায় পাশে দেখাতে হবে। তাহলে এটিও একবার গেল। এবার আসো প্রধানের দিকে যাই। দেখো বেতন কত টাকা? বেতন 10,000। চলতি বছরের বেতন 10,000 টাকা। এটা আমাদের খরচ, মুনাফা জাতীয় খরচ। আর মুনাফা জাতীয় খরচ কোন জায়গায় দেখাইতে হয়? আয় ব্যয় হিসাব বা বিবরণীতে। তাহলে আয় ব্যয় হিসাব বা বিবরণীতে আমাদের খরচের দিকে আমরা বেতন কত টাকা দেখাবো? 10,000। একইভাবে ভাড়া কত দেখাবো? 8,000। আয় ব্যয় হিসাবে খরচের দিকে আমরা ভাড়া 8,000 টাকা দেখাবো। আর একদম শেষে লেখা আছে উদ্বৃত্ত 31/12/2019। অনেক সময় শুধু এটুকুই লেখা থাকবে, আবার অনেক সময় হাতে নগদ লেখা থাকবে, আবার অনেক সময় নগদ তহবিল লেখা থাকবে। একই জিনিস খেয়াল করো, উদ্বৃত্ত, হাতে নগদ, নগদ তহবিল একই জিনিস, মানে ক্যাশ টাকা। কারণ উদ্বৃত্ত যেটি বছরের শেষে আছে সেটি আমি চূড়ান্ত হাতে নগদ। এটি হলো প্রারম্ভিক হাতে নগদ, এটি প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় যাবে। আর এটি বছরের শেষে যে হাতে নগদ, এটি চূড়ান্ত হাতে নগদ। এবং চূড়ান্ত হাতে নগদ আমাদের সম্পদ পাশে
আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করার সময় সম্পদ পাশে প্রদর্শন করতে হবে। এটি আমাদের চূড়ান্ত হাতে নগদ হিসেবে সম্পদ পাশে আমরা পোস্টিং দেব। এখন যে কথা বলছিলাম, এই যে প্রাপ্তিপত্র হিসাব তো একবার গেল, যে কোনো জায়গায় গেল একবার গেল। এখন আসি যে আমাদের অতিরিক্ত তথ্য বা সমন্বয় কয়বার যাবে। খেয়াল করো, আমি এখানে ছোট করে দুটি অতিরিক্ত তথ্য লিখি। এক, বিগত বছরের চাঁদা $200 এখনো বকে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে দুইটি অতিরিক্ত তথ্য বা সমন্বয় উল্লেখ করেছি। খেয়াল করো, আমি বলেছি যে অতিরিক্ত তথ্য আমাদের দুইবার, কমপক্ষে দুইবার আমাদের কী করতে হবে, পোস্টিং দিতে হবে। আর প্রাপ্তিপত্র হিসাবের আইটেমস কয়বার, একবার। আচ্ছা, একটু খেয়াল করো, বিগত বছরের চাঁদা $200 এখনও বকেয়া রয়েছে। খেয়াল করো, এখানে আমরা বিগত বছরের চাঁদা পেয়েছিলাম 500। আমরা বলেছিলাম যে বিগত বছরের যে কোনো আইটেমস প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় দিতে হয়। তাহলে এখানে আমরা $500 আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় আমরা বলেছিলাম যে আমাদের সম্পদ পাশে দিতে হবে। কিন্তু সমন্বয়তে তো বলা আছে যে $200 এখনও বকেয়া রয়েছে, তার মানে হলো আমাদের মোট চাঁদা বকেয়া ছিল $700। এক্ষেত্রে কি আমরা $500 প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় দিব, নাকি আমাদেরকে এই $500 সাথে আর $200 যোগ করে মোট $700 দিতে হবে? ঠিক বলেছ, তাহলে আমাদের মোট $700 দিতে হবে। তাহলে আমরা দেখলাম এই $500 সাথে এই সমন্বয়ে $200 যোগ করে একবার আমরা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় দিলাম। তাহলে এটার কাজ একবার শেষ হলো, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় আমরা দেখাবো। এখন কোয়েশ্চেন ছিল, তাহলে কি এটা কাজ শেষ হলো? না, এটা কাজ এখনও শেষ হয়নি। তাহলে আরেকবার কি কাজ আছে? আরেকবার হলো, যেহেতু চাঁদার টাকা এখনও 200 বকেয়া রয়েছে, তাহলে কোনো আয় যদি বকেয়া থাকে তাহলে কি হয়, সম্পদ। তাহলে এই $200 পরবর্তীতে আমাদের আবার আমাদের আর্থিক অবস্থার বিবরণী করার সময় সম্পদ পাশে দেখাইতে হবে। আর্থিক অবস্থার বিবরণী সম্পদ, তাহলে আবার আমাদের এই $200 আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে প্রদর্শন করতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের তাহলে এটা কয়বার গেল, দুইবার। আচ্ছা, এখন আসো পরবর্তী অংশ দেখো। বর্তমান বছরের চাঁদা মোট হবে $15,000। বর্তমান বছরের চাঁদা মোট হবে কত, 15,000। কিন্তু আমরা দেখলাম বর্তমান বছরের চাঁদা প্রাপ্তিপত্র হিসাবে কত দেওয়া আছে, 12,500। তাহলে কি 15,000 হলো? হলো না। কিন্তু তোমরা জানো যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় যে বছরেরটা ওই বছরই প্রদর্শন করতে হবে। তাহলে আমাদের এখানে কত টাকা কম দেখানো আছে? যদি মোট 15,000 হওয়ার কথা, দেওয়া আছে 12,500, তাহলে কি বকেয়া হলো না অগ্রিম হলো? বকেয়া হলো। তাহলে কত টাকা বকেয়া হলো? 15,000 থেকে যদি 12,500 বিয়োগ করি,
2500। তাহলে প্রথমে আমাদের যে কাজ করতে হবে, আমাদের এই 2019 সালের চাঁদা 12,500 আমাদের আয় ব্যয় বিবরণীতে দেখিয়ে তার সাথে আরও বকেয়া 2,500 দেখাইয়া মোট আমাদের 15,000 টাকা প্রদর্শন করতে হবে। তাহলে একবার 2,500 টাকা যাবে আয় ব্যয় বিবরণীতে। আর যেহেতু 2,500 টাকা এখনও বকেয়া আছে, তো তোমরা জানো যে কোনো আয় বকেয়া থাকলে কী হয়, সম্পদ। আমরা পেয়েছি 12,500, কিন্তু আমাদের হয় কথা 15,000। তাহলে আমাদের আরও 2,500 টাকা বকেয়া আছে। এই 2,500 টাকা পরবর্তীতে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে প্রদর্শন করব। অর্থাৎ তোমরা দেখলা যেখানে আমাদের সমন্বয়ের যে চাঁদা মোট 15,000 টাকার মধ্যে 12,500 টাকা আমরা পেয়েছি, বাকি 2,500 টাকার জন্য আমাদেরকে দুই জায়গায় সমন্বয় দেখাইতে হবে। একবার আমাদের দেখাইতে হবে আয় ব্যয় বিবরণীতে মোট আয়ের সাথে 2,500 যোগ করে মোট 15,000 টাকা দেখাইতে হবে। আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে আমাদের 2,500 টাকা বকেয়া চাঁদা হিসেবে প্রদর্শন করতে হবে। এখন আসো 2 নম্বরটি দেখো, বেতন প্রদানের মধ্যে বিগত বছরের 500 টাকা এবং পরবর্তী বছরের 1500 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। খেয়াল করো, বেতন কত আছে? বেতন দেওয়া আছে 10,000। কোথায় দেওয়া আছে? প্রাপ্তি প্রদানের দিকে। কিন্তু কোয়েশ্চেন ছিল যে প্রাপ্তি প্রদান হিসেবে প্রদানের দিকে যদি দেওয়া থাকে, সাধারণত আমরা সেটাকে আয় ব্যয়